হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আমরা গত পার্ট অর্থাৎ জৈবযৌগের পার্ট 5-এ দেখেছি অ্যালকাইন সম্পর্কে এবং অ্যালকাইনের যাবতীয় রূপান্তর। আজকে আমরা পার্ট 6 শুরু করব জৈবযৌগের। আর দেরি না করে শুরু করা যায়। আর অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমরা আলোচনা করব সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন চেনার উপায়। কীভাবে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন চিনব এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন চিনব। এর জন্য দুইটা টেস্ট রয়েছে, মানে হচ্ছে প্রক্রিয়া রয়েছে, যার মাধ্যমে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন সহজে চিনতে পারবো। ঠিক আছে, শুরু করা যাক। সম্পৃক্ত হাইড্রোকার্বন ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন চেনার উপায়, কিভাবে চিনবো আমরা। ঠিক আছে, এর জন্য প্রথম যে টেস্টটা রয়েছে সেটা হচ্ছে ব্রোমিন টেস্ট। ব্রোমিন টেস্টের মাধ্যমে আমরা সম্পৃক্ত কোনটা আর অসম্পৃক্ত কোনটা সেটা চিনব। ব্রোমিন টেস্ট বা BR2 টেস্ট। ঠিক আছে, ব্রোমিন BR2 টেস্ট। আমরা আগে গত কয়েক ভিডিওতে দেখছি কোনটা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। সম্পৃক্ত হচ্ছে অ্যালকেন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকিন, অ্যালকাইন। ঠিক আছে, অ্যালকিন এবং অ্যালকাইন। চলো আমরা শুরু করি। BR2 মানে ব্রোমিন কে যদি অ্যালকেনের সাথে বিক্রিয়া করা হয়, অ্যালকেনের সাথে বিক্রিয়া করা হয়, কোনো নো রিঅ্যাকশন মানে কোনো পরিবর্তন হবে না, অ্যালকেন যেটা আছে সেটাই থাকবে। এই ব্রোমিন হচ্ছে লাল বর্ণের, মানে আর এটা হচ্ছে নো রিঅ্যাকশন, কোনো বর্ণের পরিবর্তন হবে না। অ্যালকেনের সাথে ব্রোমিন বিক্রিয়া করার পর কোনো বর্ণের পরিবর্তন হবে না, কোনো রিঅ্যাকশনই যেহেতু ঘটবে না, সেই জন্য বর্ণের কোনো পরিবর্তন হবে, কোনো বর্ণের পরিবর্তন ঘটবে না। ঠিক আছে, এখন চলো এর মাধ্যমে আমরা বুঝতে পারি এটা হচ্ছে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকেন হচ্ছে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, অ্যালকেন হচ্ছে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার এখন দেখো, আমরা দেখি মানে হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোতে ব্রোমিন যখন যুক্ত করব বা বিক্রিয়া করাবো, তখন কোনো পরিবর্তন আসবে না। তখনই আমরা বুঝবো যে এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। যদি বিক্রিয়া করে বা হচ্ছে বর্ণের পরিবর্তন করে, তাহলে সেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আশা করি বোঝা গেছে। চলো এখন অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলো, সে অ্যালকিন এবং অ্যালকাইন। এখন এটার সাথে যোগ করে BR2 প্লাস, ধরো একটা অ্যালকিন নিলাম, অ্যালকিনস কার্বন ডাবল বন্ড H। ঠিক আছে, কার্বন ডাবল বন্ড নিলাম, মানে এটা একটা ইথিন নিছি। ইথিনের সাথে ব্রোমিন বিক্রিয়া করে দেখো রিয়াকশন ঘটাবে, মানে যেখানে H আছে সেখানে হবে, আর বন্ধনটা ভেঙে গিয়ে দুই পাশে দুটা শিকল বেরিয়ে আসবে এবং ব্রোমিন দুটা যুক্ত হবে। ঠিক আছে, বিআর। আর এটা হবে বর্ণহীন, মানে এর বর্ণ আর থাকবে না, বর্ণহীন হয়ে যাবে। বর্ণহীন হয়ে যাবে, রিয়াকশন ঘটার কারণে এটা বর্ণহীন হয়ে যাবে। আগে ছিল লাল থেকে হয়ে গেছে বর্ণহীন। ঠিক আছে, বর্ণহীন। এর নাম কি? এর নাম হচ্ছে 1,2 ডাইব্রোমো ইথেন। আমরা নামকরণে আলাদা একটা ভিডিও তৈরি করব, মানে আলাদা একটা ক্লাস থাকবে,
শীঘ্রই ওই ভিডিওটা আসবে, ঠিক আছে। এটা দেখো, এটার নাম হচ্ছে 1 কেন 1,2, ও এই যে কার্বন একটা কার্বন 2, কার্বন 1 এবং কার্বন 2-তে দুইটা ব্রোমিন ছিল, ঠিক আছে, ব্রোমিন দুইটা ছিল, এই জন্য ডাই হয়েছে। ব্রোমো এবং ইথেন, যেহেতু এটা একটা ইথেন যৌগ, তো এটা অ্যালকিন যৌগ, অ্যালকেন যৌগ, সেই জন্য এটা ইথেন হয়ে গেছে, কারণ 2 কার্বন বিশিষ্ট আছে, ঠিক আছে। এটা এখন যেহেতু বিক্রিয়া করছে, তাহলে এই ইথিন কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত ইথিন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আশা করি বোঝা গেছে। রিঅ্যাকশন যদি না ঘটে সেটা হচ্ছে সম্পৃক্ত, রিঅ্যাকশন যদি মানে ঘটে, মানে বিক্রিয়াটা হয়, সম্পূর্ণ হয়, তাহলেই সেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যেহেতু বিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে, সেটা এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আশা করি বোঝা গেছে। চলো এখন দেখি, এখন ব্রোমিন, এখন অ্যালকিনের ক্ষেত্রে Br2 প্লাস অ্যালকাইনের ক্ষেত্রে অ্যালকাইনের ক্ষেত্রে আমরা দেখি, অ্যালকাইনের ক্ষেত্রে হবে কি, দেখো অ্যালকাইনের ক্ষেত্রে ত্রিবল বন্ড, কারণ আমরা একটা অ্যালকাইন নিই, অ্যালকাইন ধরো এই যে প্রো 3 কার্বন বিশিষ্ট নিলাম, এটা 4টা হয়ে গেছে, পূরণ একটা, তাহলে এটা হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তো আমরা এটা কি নিচ্ছি, আমরা এটা নিচ্ছি হচ্ছে প্রোপাইন নিচ্ছি, ঠিক আছে, প্রোপাইন নিচ্ছি। প্রোপাইনের সাথে এই ব্রোমিন বিক্রিয়া করবে। এখন এটা আরও দুইটা লাগবে, এই যে দুইটা ব্রোমিনের সাথে আমরা মানে সংযোগ, বিক্রিয়াটা সংগঠিত করব, ঠিক আছে। এখন দেখো, বিক্রিয়া যেহেতু এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সেহেতু বিক্রিয়াটা ঘটবে, তাহলে বিক্রিয়া ঘটলে কি হবে, 3টা কার্বনই থাকবে। এখন যেহেতু দেখো বন্ধন একটা ভাঙলে 2টা আসবে, আরেকটা ভাঙলে আরও 2টা আসবে, এই জন্য আমরা 4টা ব্রোমিন নিচ্ছি, ব্রোমিন পরমাণু নিচ্ছি, আর 2টা পরমাণু, ব্রোমিনের 2টা অণু আর 4টা পরমাণু, ঠিক আছে। এখানে দেখো, এখন এটা আগে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, যেখানে বন্ধন সেখানেই তোমার ব্রোমিনগুলো যুক্ত হবে। এখানে হাইড্রোজেন আগে থেকে ছিল, এখানে 2টা, এখানে 2টা, তো এখানে বিআর, এখানে বিআর, এখানেও বিআর, ঠিক আছে। এখন নাম্বারিং করো 1 2 3। এখন দেখো কোন দুটাতে ব্রোমিন বসছে, 1 আর 2-এ। এখন 1-এ 2টা, 2-এও 2টা, তাহলে কি হবে 1, 1, 1, 1, 2, 2, 1, 1, 2, 2, ট্রেডটা ব্রোমো প্রোপেন, 3টা যেহেতু সেটা হচ্ছে প্রোপেন, ঠিক আছে। ট্রেডটা, এটার নাম হচ্ছে 1, কেন 1, কেন হয়েছে, 2টা ব্রোমিন আছে, এক নাম্বারে 2টা ব্রোমিন, 2 নম্বরে 2টা ব্রোমিন, এই জন্য 1, 1, 2, 2। আর নাম্বারের ক্ষেত্রেও কমা হয়, এবং নাম্বারের পরে যদি কোনো লেটার লিখি তখন সেটা হাইফেন হয়, ঠিক আছে। এটা নামকরণ শিখাবো আমরা, আশা করি বুঝে গেছে। আর এটা থাকবে, এটার কালার হবে বর্ণহীন হবে, ঠিক আছে। এভাবে আমরা ব্রোমিন টেস্ট করতে পারি, যার মধ্যে আমরা বুঝতে পারি যে এটা আছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আর কোনটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা যেহেতু রিঅ্যাকশন হয়েছে, সেহেতু এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আশা করি বোঝা গেছে। এখন চলো আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝিয়ে দিই। এই যে ধরো Br2 দ্বারা আমি প্রোপেন নিলাম, প্রোপেন, ঠিক আছে। প্রোপেনের বিক্রিয়াটা কি, প্রোপেনের, এখন দেখো এটার সাথে এটা রিয়াকশন ঘটলে কি ঘটবে তোমার কোশ্চেনে থাকতেই পারে। এখন Br2-এর সাথে আমি প্রোপেন যোগ করলে, প্রোপেন কি CC ডাবল, এটা হচ্ছে প্রোপেন, ঠিক আছে। যেহেতু এটা একটা অ্যালকেন, এর সাথে কোনো বিক্রিয়া ঘটবে না, নো রিয়াকশন, অতএব এটা সেম থাকবে, কোনো বর্ণের কোনো পরিবর্তন হবে না, যা ছিল তাই থাকবে, ঠিক আছে, নো রিয়াকশন। আবার দেখো ধরো Br2-র সাথে প্রোপিন যুক্ত হলো,
প্রোপিন। তাহলে কি রিয়াকশন হবে? তাহলে দেখো Br2 সাথে, এখন চলো ব্রোমিনের সাথে আমি প্রোপিন দেখি। সি ডাবল বন্ড, 4টা হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এখানে 2টা, একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন। এটার সাথে এটা বিক্রিয়া যেহেতু ঘটবে, এটা কি হবে, যেহেতু ব্রোমিন ছিল, এখন একটা বন্ধন ভেঙে গেলে ব্রোমিন যুক্ত হবে, সি সি হাইড্রোজেন যুক্ত হইলো। এই যে হাইড্রোজেন, যেহেতু এখানে একটা বন্ধন ভেঙেছে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, তাহলে ব্রোমিন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে ব্রোমিন। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 1,2 ডাইব্রোমো। আর এখানে দেখো, এখানে 4টা ছিল দিকে ট্রেডটা হয়েছে, এখানে ডাই দিকে মানে 2টা দিকে ড্রাই হয়েছে। ঠিক আছে, 3টা থাকলে ট্রাই হতো, ব্রোমো প্রোপেন। আশা করি বুঝে গেছে। চলো পরবর্তীতে যাওয়া যাক। এখন আরেকটা টেস্ট আছে অসম্পৃক্ত সম্পৃক্ত বোঝা, সেটা হচ্ছে বিয়ার টেস্ট। বেয়ার টেস্ট, ঠিক আছে, বিয়ার টেস্ট। এখন চলো বিয়ার টেস্টে কি হয়, যদি দেখো অ্যালকেন থাকবে, অ্যালকেন থাকবে, তখন জায়মান অক্সিজেন দ্বারা জারিত করব, পানি যুক্ত করব এবং প্রভাবক হিসেবে KMnO4 এবং KOH দিব। দেওয়ার পর কোনো রিয়াকশন করবে না, মানে কোনো বর্ণের কোনো পরিবর্তন হবে না। এগুলো যেহেতু টেস্ট, মানে এগুলো পরীক্ষা করতে হবে, ল্যাবে এগুলো পরীক্ষা দেখানো হয়, যেহেতু এগুলো সাধারণত সৃজনশীলে এসে থাকে গহতে। এখন দেখো, এটা নো রিয়াকশন, মানে বর্ণের কোনো পরিবর্তন হবে না। অ্যালকেনকে জাইমান অক্সিজেন জারিত করব, পানি দিব এবং KMnO4 OH দিব, নো রিয়াকশন আসবে। ঠিক আছে, এখন আমি যদি আবার অ্যালকিন দিই, অ্যালকিনকে জাইমান দিলাম, KH2 পানি দিলাম, KMnO4 দিলাম, KOH দিলাম, তাহলে দেওয়ার পরে দেখবা এটার রিয়াকশন হবে। এখন রিয়াকশনে কি আসবে তা আমরা দেখি। এখন দেখো, আমি এখন একটা অ্যালকিন নিই, অ্যালকিন দেখো ডাবল বন্ড নিছি, কার্বন ডাবল বন্ড, রিয়াকশন ঘটবে, এখানে রিয়াকশনটা ঘটবে। এখন আমি একটা অ্যালকেন ধরে নিছি, এখন দেখো এই যে অ্যালকেনটা ধরে নিছি, এটা কি, ইথিন। ঠিক আছে, ইথিনকে আমি এখন জাইমান দিব, পানি দিব, পানি দেওয়ার সাথে KMnO4 প্রভাবক দিব। ঠিক আছে, প্রভাবক দেওয়ার পর কি উৎপন্ন হবে, এই যে যেহেতু প্রভাবক দেওয়ার কারণে মানে এই বিক্রিয়াতে বন্ধনটা ভেঙে যাবে, এই ডাবল বন্ধনটা ভেঙে যেখানে এইচ ছিল সেখানে আমি এইচই রাখবো, এইচ মানে হাইড্রোজেন রাখবো। এখন বন্ধন ভেঙে গেছে, 2টা শিকল উন্মুক্ত হয়েছে, 2টা শিকল যেহেতু উন্মুক্ত হয়েছে, এখন বিক্রিয়াতে আমার পানি ছিল, পানির OH মানে হাইড্রোক্সাইড 2 পাশে যুক্ত হবে, আর এটা হয়ে যাবে বর্ণহীন। আগে ছিল কি জানো, আগে এই KMnO4 মানে পটাশিয়াম ম্যাঙ্গানেটের কারণে বেগুনি বা গোলাপি ছিল, এখন হয়ে গেছে বর্ণহীন। ঠিক আছে, এখন হয়ে গেছে বর্ণহীন। তাহলে এটার নাম কি দিতে পারি, নামকরণ করতে পারি 1,2। তা আমি নামকরণ দেখো 1,2 ডাই, আগেরটার মতনই 1,2 ডাই হাইড্রোক্সো। যেহেতু হাইড্রো মানে কি হাইড্রোক্সাইড যুক্ত হয়েছে, এই জন্য হাইড্রোক্সো হয়ে গেছে, ড্রোক্সো। ঠিক আছে, হাইড্রোক্সো
ইথিন, হাইড্রোক্সো ইথেন, ইথিন, ঠিক আছে। সরি, এটা ইথেন হবে, ইথেন, ঠিক আছে, ইথেন না, ইথিন না, ইথেন, হাইড্রোক্সো ইথেন। আশা করি বুঝে গেছে। আমার দুই পাশে আগেরটাতে ব্রোমিন যুক্ত হইতো, এখন যুক্ত হবে হাইড্রোক্সাইড, ঠিক আছে, হাইড্রোক্সাইড যুক্ত হয়েছে দুই পাশে। সেম অ্যালকাইনের ক্ষেত্রেও, অ্যালকাইন ধরো আমি একটা অ্যালকাইন নিই, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন নিচ্ছি, অ্যালকাইন নিচ্ছি, জাইমান দিব, হাইড্রোজেন পানি দিব, KMnO4 KOH দিব, ঠিক আছে, KOH দেব। দেওয়ার পরে এখন আমার বন্ধনগুলো ভেঙে যাবে, ভেঙে হাত মানে কার্বন শিকড়গুলো উন্মুক্ত হবে। এই যে একটা বন্ড ভেঙে গেছে, তো দুই পাশে দুইটা শিকড় উন্মুক্ত হয়েছে, একটা তো OH আসলো আর একটা তো OH আসলো, এটা তো OH আসছে, এটা তো OH আসছে, 1 2 3, তাই এটা হয়ে যাবে বর্ণহীন। আগে ছিল গোলাপি বা বেগুনি, যে কোনো একটা ছিল, ঠিক আছে, এখন হয়ে গেছে বর্ণহীন, বর্ণহীন হয়ে গেছে। এখন এটার নামকরণ কি, 1,1 2,2 ট্রেট্টা, ট্রেট্টা হাইড্রোক্সো, হাইড্রোক্সো, ট্রেট্টা হাইড্রোক্সো প্রোপেন, ট্রেট্টা হাইড্রোক্সো প্রোপেন, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এর মাধ্যমে আমরা জানতে পারলাম। এখন দেখো, যেহেতু যদি রিয়াকশন না ঘটে তাহলে অ্যালকেন মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর যদি রিয়াকশনটা ঘটে অ্যালকাইনের ক্ষেত্রে, তাহলে সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এর মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আবার দেখো এখানে এর আরেকটা নাম আছে, এই যে এটা হচ্ছে নামকরণ, আইউপ্যাক নামকরণের ক্ষেত্রে, আর আরেকটা এর বাণিজ্যিক নাম, মানে এই যৌগটার OH এর যৌগটার নাম হচ্ছে, বাণিজ্যিক নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল, এই বাণিজ্যিক নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, ঠিক আছে, ঠিক, আশা করি বোঝা গেছে। আবার দেখো, যদি এটার 3 কার্বন বিশিষ্ট হতো, তাহলে যে 1,1 ডাই হাইড্রোক্সো প্রোপেন হতো, এখানে খালি প্রোপেন হতো ইথেনের সাথে, ঠিক আছে, তখন এর বাণিজ্যিক নাম কি হতো, বাণিজ্যিক নাম হতো প্রোপানিল, প্রোপিনিল, প্রোপিলিন গ্লাইকল, প্রোপিলিন, ঠিক আছে, 3 কার্বন বিশিষ্ট হলে প্রোপিলিন গ্লাইকল হইতো। এখন চলো তোমাদের একটা সংকেত শিখাই, সংকেতটা হচ্ছে গ্লিসারিনের, গ্লিসারিনের সংকেত দেখো, গ্লিসারিনের সংকেত CH2OH, CH2OH, ঠিক আছে, এটা গ্লিসারিনের সংকেত। এটা MCQ তো আসতে পারে এই সংকেত, শিখে রাখো। এটা হচ্ছে গ্লিসারিনের সংকেত CH2OH, এগুলো বন্ড, একটা কার্বনের সাথে আরেকটা কার্বন যুক্ত আছে, CH2OH, ঠিক আছে। চলো একটা ম্যাথ দেখি, ঠিক আছে, একটা ম্যাথ পরীক্ষায় আসতেও পারে। এখন দেখো, একটি যৌগের আণবিক ভর, 60, একটি যৌগের আণবিক ভর যদি 60 হয়, যৌগটির জৈব অ্যাসিড, যৌগটি জৈব অ্যাসিড হলে যৌগটির নামকরণ করো, যৌগটি একটা জৈব অ্যাসিড, বারবার জৈব অ্যাসিড বলার একটা কারণ আছে, তারও বলতেছে জৈব অ্যাসিড। এখন দেখো, তোমার একটি যৌগের আণবিক ভর 60 দেওয়া আছে,
যৌগটি কিন্তু জৈব অ্যাসিড। যৌগটির নামকরণ করো, ঠিক আছে, যৌগটির নামকরণ করতে বলছে। এখন দেখো, যেহেতু যৌগটা একটা জৈব অ্যাসিড, তাহলে জৈব অ্যাসিডের সাধারণ সংকেত কি? আমরা জৈব অ্যাসিডের সাধারণ সংকেত কি জানি? দেখো, আমরা শিখে আসছি জৈব যৌগের সাধারণ সংকেত। জৈব যৌগের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 COOH। আমরা এটা জৈব যৌগের সাধারণ সংকেত জানি, ঠিক আছে, জৈব অ্যাসিডের। এখন দেখো, যেহেতু এটা আণবিক ভর কার? জৈব অ্যাসিডের। আণবিক ভর এই যৌগটার নাম কি? জৈব অ্যাসিড। যেহেতু আণবিক ভর 60, এটা একটা জৈব অ্যাসিড, সেহেতু এর সাধারণ সংকেতে সমান হবে 60, সাধারণ সংকেতে সমান হবে। তার প্রশ্ন মতে CnH2n+1 COOH = 60, কারণ যেহেতু এর বলছে যৌগের একটি যৌগ দেওয়া আছে, তার আণবিক ভর 60 এবং যৌগটা হচ্ছে জৈব অ্যাসিড। আমরা জানি জৈব অ্যাসিডের সাধারণ সংকেত এটা, এই CnH2n+1 COOH। যেহেতু এটা জৈব অ্যাসিড, তার আণবিক ভরও এটাই হবে, তার আণবিক ভর সমান এটা 60। এখন দেখো, এটা যেহেতু আণবিক ভর, তা আমার এখন এটার আণবিক ভরের মানগুলো বের করতে হবে, তারপরে যে আমার হিসাব করতে পারবো, ঠিক আছে। কার্বনের আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে 12 ইন্টু n, যেহেতু n সাথে n আছে, ঠিক আছে, n এর সাথে গুণ আছে, প্লাস 1, হাইড্রোজেনের 1 গুণ কত? 2n+1 প্লাস যৌগের সাথে যৌগ, এই যে পরমাণুর সাথে পরমাণুগুলো যোগ হয়, ঠিক আছে, পরমাণুর সাথে পরমাণুগুলো যোগ আর এর সাথে গুণ। এই যে এখন 12 ইন্টু n, হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1 ইন্টু 2n+1 প্লাস কার্বনের কত? 12, অক্সিজেনের কত? 16 প্লাস 16 প্লাস 1, ঠিক আছে, = 60। এখন দেখো, 12n প্লাস 1 এর সাথে গুণ করলে কি 2n+1 থাকে, 12 প্লাস 16 প্লাস 16 প্লাস 1 = 60। তা এখন দেখো, এখানে হিসাব করলে আসে, এখানে 2n, এখানে তাহলে 14, 14n প্লাস 1 প্লাস এত করলে 46 আসে, 46 = 60। তা এখন দেখো, 14n = 60 মাইনাস 46, 60 মাইনাস 46 ইকুয়াল করলে আসে কত? 14। তো অতএব n = কত? 14/14 = 1। এখন n এর মান আমি সাধারণ সংকেতে বসিয়ে দেব, ঠিক আছে। এখন সাধারণ সংকেতে আমি n এর মান বসিয়ে পাই, তাহলে আমি যৌগটা পেয়ে যাব। তাহলে জৈব অ্যাসিডটা হবে, জৈব অ্যাসিড C1H2 × 1 + 1 COOH। এখন আসে কি? CH3COOH। আমার যেহেতু নামকরণ করতে বলছে, এখন আমি দেখো CH3COOH, তাহলে আমি এটার নাম আগে থেকে জানি। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। আশা করি বুঝতে পারছো ম্যাথটা। প্রথম থেকে আরেকবার দেখে নিই, প্রথম থেকে দেখো, একটি যৌগের আণবিক ভর দেওয়া আছে 60। তোমাকে বলা হয়েছে যৌগটি হচ্ছে জৈব অ্যাসিড এবং এই জৈব অ্যাসিডের নামকরণ করো। তাহলে আমরা জৈব অ্যাসিডের সাধারণ সংকেত জানি। সাধারণ সংকেত কি? CnH2n+1 এবং COOH, ঠিক আছে। আর এটা যেহেতু জৈব অ্যাসিড আর এর আণবিক ভর দেওয়া আছে, তাহলে জৈব অ্যাসিড সাধারণ সংকেতের সমান হবে আণবিক ভরটা, ঠিক আছে। এখন জৈব অ্যাসিডের আণবিক ভরের সাধারণ সংকেতের আণবিক ভর বের করব। তাহলে 12 × n + 1 × 2n+1 প্লাস
সি এর যেহেতু 12 ও অক্সিজেন হচ্ছে 16, অক্সিজেন দুইটা যেহেতু 16 প্লাস 1, ঠিক আছে, ইকুয়াল টু 60। এখান থেকে ক্যালকুলেশন করে আমি n ইকুয়াল টু পাইছি 1, n ইকুয়াল টু পাইছি 1। যেহেতু n এর মান 1 আসছে, আর 1টা আমি যৌগযৌগের সাধারণ সংকেতে বসিয়ে পাই। n এর এখন আসছে কি CH3COOH, CH3 এটা আসছে, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আজকে আর নয়, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। আল্লাহ হাফেজ।